দর্শক, আমাদের আজকের পর্বের ব্যক্তিত্ব যিনি, তিনি এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী একজন মানুষ। ছাত্র জীবনে প্রথম স্থানটি ছাড়া কখনোই দ্বিতীয় হননি। কর্মজীবনেও সেই গৌরবের স্বাক্ষর বজায় রেখে চলেছেন। হ্যাঁ দর্শক, এই মানুষটি হচ্ছেন বাংলাদেশ উন্নয়ন বিস্ময় তত্ত্বের প্রবক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। স্যার, আজকে আমরা আপনার জীবনের কথা শুনব, কিভাবে আমাদের একজন খ্যাতিমান মানুষ হয়ে উঠলেন সেই গল্প। কিন্তু তার আগে আপনার জীবনের উপর নির্মিত একটি তথ্যচিত্র আমরা আমাদের দর্শকদের দেখিয়ে আসবো। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদের জন্ম 1948 সালের 1 জুলাই তৎকালীন বৃহত্তর নোয়াখালী এবং বর্তমান লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায়। তার বাবার নাম আলী আহমেদ চৌধুরী এবং মা সালেহা খাতুন। তারা 2 ভাই 1 বোনের মধ্যে তিনি সবার ছোট। বাবার সরকারি চাকুরির সুবাদে শৈশবে দেশের বিভিন্ন শহরে থেকেছেন এবং সেই সুবাদে বিভিন্ন স্কুলে পড়াশোনা করা হয়েছে। 1963 সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি অন্নদা মডেল স্কুল থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় সমগ্র পূর্ব পাকিস্তানের সর্বোচ্চ মার্কস সহ প্রথম স্থান অধিকার করেন। 1965 সালে ঢাকা কলেজ থেকে মানবিক বিভাগে এইচএসসি পরীক্ষাতেও রেকর্ড মার্কস সহ একইভাবে ঢাকা বোর্ডে প্রথম হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1968 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান নিয়ে বিএ অনার্স পাশ করেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের উত্তাল পরিস্থিতির কারণে ইসলামাবাদের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়তে যান। 1969 সালে ওই বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সর্বোচ্চ মার্কস নিয়ে মাস্টার্সেও প্রথম শ্রেণীতে প্রথম হন। ওয়াহিদুদ্দিন মাহমুদ ছাত্রজীবনে কখনোই দ্বিতীয় হননি। 1976 সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1969 সালে পূর্ব পাকিস্তানে ফিরে আসেন এবং ওই বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ 42 বছরের শিক্ষকতা জীবন শেষ করে 2011 সালে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারে যুক্ত আছেন এবং গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের বোর্ড সদস্য। জাতিসংঘের কমিটি ডেভেলপমেন্ট পলিসির সদস্য হিসেবে 2 মেয়াদ পূর্ণ করেছেন। অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এক বর্ণাঢ্য কর্মময় জীবনের অধিকারী একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি তিনি পৃথিবী বিখ্যাত সাসেক্স, ক্যামব্রিজ, আমস্টারডাম, ইয়েল ইত্যাদি ইউনিভার্সিটিতে অতিথি শিক্ষক হিসেবে কাজ করেছেন। আরও কাজ করেছেন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ILO, UNDP, ওয়াশিংটন ভিত্তিক ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট সহ নানান আন্তর্জাতিক সংস্থায়। একই সঙ্গে দেশের জন্য নিবেদিত প্রাণ এই মানুষটি কাজ করেছেন পরিকল্পনা কমিশনে 5ম, 6ষ্ঠ ও 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্যানেল অর্থনীতিবিদদের চেয়ারম্যান পদে। বর্তমানে দেশের প্রেক্ষিত পরিকল্পনা জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে তিনি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল মনিটরিং ও বাস্তবায়ন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওয়াহিদুদ্দিন মাহমুদ 1993 সাল থেকে 2009 সাল পর্যন্ত একটানা 17 বছর বাংলাদেশ ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরের দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর বিভিন্ন বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পদে 10 বছর দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল গভর্নিং বডি মেম্বার, BIDS ট্রাস্টি বোর্ড মেম্বার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশের ক্রান্তিকালে ১৯৯৬ সালে বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষকতা এবং দেশে বিদেশে নানান কর্মযজ্ঞের পাশাপাশি ওয়াহিদুদ্দিন মাহমুদ বেশ কিছু একাডেমিক গ্রন্থ রচনা করেছেন, যেগুলো আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয়েছে এবং অর্থনীতিবিদ ও অর্থনীতির ছাত্রদের মাঝে যথেষ্ট সমাদৃত হয়েছে। এছাড়া তিনি দেশে বিদেশে বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল এবং পত্রপত্রিকায় নিবন্ধ লিখে থাকেন। অবসর সময়ে তিনি গান শুনতে পছন্দ করেন এবং বর্তমানে তিনি আইপ্যাডে ডিজিটাল চিত্রকর্ম অঙ্কনে মনোনিবেশ করেছেন। তার এই চিত্রকর্ম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে থাকে। ব্যক্তিগত জীবনে স্ত্রী সিমিন মাহমুদ, 2 ছেলে আদিফ, নাভেদ, 1 মেয়ে আয়েশা, পুত্রবধূ জামাতা এবং নাতি নাতনিকে নিয়ে ওয়াহিদুদ্দিন মাহমুদের পারিবারিক জীবন। দেশের উন্নয়ন অর্থনীতিতে এই মানুষটির অবদান অসামান্য। তাই তো তিনি বাংলাদেশ উন্নয়ন বিষয় তত্ত্বের প্রবক্তা হিসেবে স্বীকৃত হয়েছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন একজন অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। স্যার, তথ্যচিত্রটি দেখিয়ে এলাম। স্যার, আমরা আলাপনটি শুরু করতে চাই আপনার পরিবার থেকে, অর্থাৎ যে পরিবারে আপনার জন্ম সেই পরিবারটি সম্পর্কে বলবেন। আপনার বাবা মা ভাই বোন কারা ছিলেন? আমার জন্ম তো 1948 সনে, এবং তখনকার দিনে নোয়াখালীর একটা থানা শহর ছিল রায়পুর, সেখানে আমার জন্ম। আমার আব্বা চাকুরি সূত্রে সেখানে সাব রেজিস্ট্রারের চাকরি করতেন। আমার 1 বোন এবং 1 ভাই, আমরা 3 জন ছিলাম। আমি সবচেয়ে ছোট ছিলাম। আমার মা কিন্তু প্রথাগতভাবে যে খুব শিক্ষিত ছিলেন তা না, কিন্তু তিনি প্রচুর পড়ালেখা করতেন। আসলে আমি একদম ছোটকালে আমি যা পড়েছি পাঠ্য বইয়ের আগে, সেটা হলো তখনকার দিনের বেগম পত্রিকা, কারণ আমার মা সবসময় বেগম পত্রিকা রাখতেন। আমার আব্বা উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে MA পাস ছিলেন। তিনি SM হলেই ছিলেন, সেই হলেই তো আমি পরে আবার ছিলাম। আমরা জানি যে বাবার চাকরি সুবাদে আপনার শৈশব কৈশোর বেড়ে ওঠা দেশের বিভিন্ন শহরে। কেমন ছিল শৈশবের সেই দিনগুলো? সেই শহরগুলোর স্মৃতি তো অত্যন্ত সুখদ স্মৃতি। আমি যখন ব্রাহ্মণবাড়িয়া স্কুলে পড়তাম, তো আমি সেখান থেকে SSC পরীক্ষা যখন দিয়েছি, তখন সবাই জানতো যে আমি, কারণ ওই যে SSC প্রথম পর্বে আমি সারা পূর্ব পাকিস্তানেই প্রথম হইতাম। তখন কোনো বোর্ড ছিল না বা ভাগ ছিল না, কাজেই পরে যখন কুমিল্লা বোর্ড হলো সেখান থেকে আমি প্রথম হব, এটা সবাই জানতো। কিন্তু যেদিন পরীক্ষা রেজাল্টটা বেরোলো, সেটা পত্রিকায় বেরোলো, তারপরের দিনই আমি ঢাকা চলে আসি, ঢাকা কলেজে পড়ব বলে। সেই রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার গণ্যমান্য মানুষরা, আমার শিক্ষকরা সবাই মিলে রাত্রে আমাকে ডেকে পাঠালেন। স্কুল ভবনের পাশে আর একটা নতুন স্কুল ভবন হচ্ছিল, সেটা দোতলা হবে, এখনও সেই দোতলাটা আছে। সেই দোতলার প্রথম ইটটা আমাকে দিয়ে বসালেন। আচ্ছা। এবং আরও কত স্মৃতিফলক কত জায়গায় হয়েছে, সেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু ওই যে অত মায়া মমতা নিয়ে আমার শিক্ষকরা, ওখানকার মানুষরা, গণ্যমান্য মানুষরা আমাকে বললেন, বাবা তোমাকে তো আমরা আর কিছু দিতে পারবো না, তুমি এই ইটটা বসিয়ে যাও। আমি যে প্রথম হয়েছি সেটা আমার কাছে বড় কিছু না, এটা আমার জীবনে একটা বড় সঞ্চয়। এই যে নানাভাবে শৈশব কৈশোর বেড়ে ওঠা, এই সময়টিতে স্বপ্ন কি ছিল যে বড় হয়ে কি হবেন? স্কুলে থাকতে তেমন বড় হয়ে কি হব তা তো তখনও ধারণা ছিল না। তখনকার দিনের ভালো ছাত্ররা হয় অর্থনীতি পড়তো, না হয় পদার্থ ফিজিক্স পড়তো,
কাজেই ভবিষ্যতে কি হব অত চিন্তা করিনি। আমার সবসময় অঙ্ক এবং বিজ্ঞানেরও বিষয়ে আমি নিয়েছিলাম আমার ঐচ্ছিক বিষয় হিসাবে, এবং মনে করেছি যে বিশেষ করে বাম রাজনীতি করব যখন তখন অর্থনীতিতেই ঢুকি। কিন্তু আসলে একদম ভবিষ্যতে কি হব, অর্থনীতিবিদ হব, অত কিছু তখন চিন্তা করিনি। স্যার, আপনি ছাত্র জীবনে অত্যন্ত মেধাবী ছিলেন, প্রথম স্থানটি ছাড়া কখনো দ্বিতীয় স্থান অধিকার করেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা এবং পাকিস্তানের কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মজীবন শুরুর প্রেক্ষাপটটি জানতে চাইব। যখন অনার্স পাশ করলাম তখন ওই যে জাতীয় বিশ্ববিদ্যালয় হিসাবে এখন যেটা ইসলামাবাদ বিশ্ববিদ্যালয়, সেটা কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, সেখানে চলে গেলাম। কেন সেখানে চলে গেলাম? যে তখন তো ছাত্র রাজনীতির এমন অবস্থা যে বা আমাদের এসএম হলেই একজন তখনকার দিনের এনএসএফ ছিল যেটা আইয়ুবপন্থী, তাদের সাথে মারামারিতে একজন মারাই গেল। কায়েদে আজম বিশ্ববিদ্যালয়ে সেখানে বাংলাদেশেরই স্বনামধন্য বেশ কয়েকজন অর্থনীতিবিদ সেখানে শিক্ষক হিসাবে এসেছিলেন। ডক্টর আনিসুর রহমান, ডক্টর ওয়াহিদুল হক যিনি আমাদের অর্থমন্ত্রী ছিলেন, তিনি টরন্টো বিশ্ববিদ্যালয় থেকে এসেছিলেন। তারাও বলে কয়ে আমাকে ওখানে নিয়ে গিয়েছিলেন। ওখান থেকে এক বছর পরে ফিরে এসেই 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি প্রভাষক হিসাবে অর্থনীতি বিভাগের লেকচারার হিসাবে তখন যোগদান করি। সে সময় আমার যারা সতীর্থ তারা তখনও কিন্তু ছাত্রই। তখনই আমি বিদেশে যাওয়ার স্কলারশিপ পেয়েছিলাম, কিন্তু এত ভালো লেগেছিল শিক্ষকতা যে আমি 2-3 বছর শিক্ষকতা করব এটা ঠিক করে রয়ে গেলাম। কিন্তু রয়ে গিয়ে তো তখন সেই 1971 সেই উত্তাল সেই সময়ের ভিতরে পড়ে গেলাম, এবং সেগুলোর স্মৃতি আমার খুব মনে আছে। আমি যেদিন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, তখন আমি তরুণ লেকচারার, আমার মনে আছে আমরা রেস কোর্সের যেখানে পাবলিক লাইব্রেরি ছিল সেটা হলো ডায়াস থেকে একদম সবচেয়ে দূরবর্তী জায়গা, কিন্তু এত মাইক ছিল শুনতে কোনো অসুবিধা ছিল না। সেখানে আমরা কয়েকজন তরুণ শিক্ষক বসে শুনছিলাম একটা আলাদা জায়গায় করে বসে, এবং প্রতিটা উনি যা বলছেন সেটা তো অধীর আগ্রহে শুনছিলাম। তখনকার দিনে একটা দ্য পিপল বলে একটা নতুন ইংরেজি পত্রিকা, সেটা খুব পূর্ব পাকিস্তানের সমর্থনের একটা পত্রিকা। সেই দিনের পত্রিকায় আমি একটা পোস্ট এডিটোরিয়াল লিখেছিলাম। অবশ্যই তখনকার পোস্ট এডিটোরিয়াল কেমন হবে বোঝাই যাচ্ছে। আমাদের পূর্ব পাকিস্তানের 6 দফার সপক্ষে, এবং এটা তাদের এত ভালো লেগেছিল যে সেটা সেই পোস্ট এডিটোরিয়ালটা প্রথম পাতা থেকেই শুরু করেছিল। পরে যখন আমি শুনেছিলাম যে ওই পত্রিকার অফিসই সেদিনের রাত্রের একটা বড় টার্গেট ছিল, তখন প্রচণ্ড ভয় পেয়েছিলাম, কিছুদিন পালিয়েছিলাম। এর আগে কিছু কিছু শিক্ষকের নামে চিঠি এসেছিল। আমার ধারণা এই চিঠিগুলো আমাদের ধারণা মুনির চৌধুরী বা এই ধরনের মানুষরাও পেয়েছিলেন। আমি একদম নবীন শিক্ষক হিসাবেও কেন আমার কাছে এসেছিল আমি জানি না। বোধহয় বাম রাজনীতি বা পূর্ব পাকিস্তানের রাজনীতি করতাম বলেই হ্যাঁ সেই লেখালেখি ছিল বলে, এবং সেই চিঠিগুলো ছিল যে আপনাদের শরীর শকুনে খাবে, এই ধরনের ইয়োর বডি উইল বি ইটেন বাই ভালচার্স, এই কথাটা লেখা ছিল। এবং যারা পেয়েছিলেন এই চিঠিগুলো তাদের অনেককেই কিন্তু ওই রাত্রেই যে নিয়ে যাওয়া হয়েছিল। স্যার, আপনি যে মেধার স্বাক্ষর রেখেছিলেন ছাত্র জীবনে, সেই মেধা দিয়ে উন্নত বিশ্বের যে কোনো জায়গায় একটি সম্মানজনক পেশায় নিজেকে যুক্ত করতে পারতেন, কিন্তু সব কিছুকে ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে নিজেকে যুক্ত করেন। দীর্ঘ 42 বছরের শিক্ষকতা জীবন, এই শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইব। আমার তো আগে থেকেই বাইরে যাওয়ার এই যে 71 সালের যেই গণ্ডগোল, তার আগেই কিন্তু আমার কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমার ভর্তি হয়েছিল, এবং আমার অর্থায়নের ব্যবস্থা ছিল সেখানে। এবং সেটা আমি হার্ভার্ডে না গিয়ে কেমব্রিজে গিয়েছিলাম। কি জন্য? কারণ কেমব্রিজ তখন ছিল বাম অর্থনীতি চর্চার সবচেয়ে বড় কেন্দ্র।
আমার সাথে ওখানে যারা ছিল এদের সবাই বিদেশেই থেকে গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে। এদের মধ্যে একমাত্র বোধহয় আমি দেশে ফিরে এসেছি এবং অনেক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা আমার কাছে খুব ভালো লেগেছে। যাদেরকে আমি পড়িয়েছি, আমি যখন এখন বিদেশে যাই অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে আবিষ্কার করি যে আমার ছাত্ররাই সেখানে অধ্যাপনা করছেন। যারা আগের কালে পড়াতাম তারা তো বড় বড় জায়গায় অধ্যাপনা করছেন, তাদেরকে আমি চিনি। কিন্তু আমার কাছে যেটা অনেক ভালো লাগে সেটা হলো যারা তারপরের অনেক পরের আমার ছাত্র এবং বিদেশে চলে গেছেন, যেমন অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে, সেখানে দেখি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অন্তত চারজন বাংলাদেশি শিক্ষক আছেন যারা সবাই আমার ছাত্র এবং তারা সবাই মিলিয়ে একটা অনুষ্ঠান করলেন আমার জন্য। ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে গেলাম 2-3 বছর আগে, সেখানে দেখলাম আমার একজন ছাত্র সেখানে অর্থনীতি বিভাগে পড়াচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার কর্মজীবন কেটেছে এই অর্থে যে বিদেশে অনেকবার গিয়েছি, 6 মাস 1 বছর থেকেছি, কিন্তু সেগুলো সবই ছিল ভিজিটিং পদে। আমি কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই পদ যেটা এটা ছেড়ে কোথাও আমি কখনো যাইনি। স্যার, আপনি বলছিলেন বা আমরা আপনার পুরো জীবনটি যদি দেখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার বাইরে আপনি দেশের নানান কর্মের সঙ্গে যুক্ত থেকেছেন। আপনি দেশের পরিকল্পনা কমিশনে কাজ করেছেন, ব্যাংকিং সেক্টরে কাজ করেছেন, উন্নয়ন সেক্টরে কাজ করেছেন, শিক্ষাক্ষেত্রে কাজ করেছেন। এছাড়া দেশের বাইরে আপনি জাতিসংঘ সহ নানান আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কাজ করেছেন। এক জীবনে এত কিছু কিভাবে সম্ভব হয়েছিল? একটা করতে গিয়ে আরেকটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমত 3টি জায়গায় আমি কাজ করেছি। একটি হলো আমি বাংলাদেশ ব্যাংকের যে একটা পরিচালনা বোর্ড আছে, এখানে আমি 17 বছর বোর্ডে ছিলাম। এই 17 বছরের মধ্যে আমি 2টো সরকারের আমলে 2টো ব্যাংকিং রিফর্ম কমিটির তে নেতৃত্ব দিয়েছি। কাজে এই ব্যাংকিং সেক্টরে যখন ভালো করে তখন আমার খুব ভালো লাগে, আবার যখন পিছিয়ে যায় তখন আমি নিজেও একটু খারাপ অনুভব করি। আরেকটা জায়গায় আমি কাজ করেছি অনেক, যে পরিকল্পনা কমিশনের সাথে বাংলাদেশের পরিকল্পনা যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, এই সবগুলো পরিকল্পনা যে প্যানেল অফ ইকোনমিক্স থাকে এই সবগুলোতে আমি নেতৃত্ব দিয়েছি। এবং এখন যেই একটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 1941 সাল পর্যন্ত, এটারও একটা জাতীয় পরামর্শ কমিটি আছে যেটার আমি নেতৃত্ব দিচ্ছি। আর তৃতীয় একটি জায়গায় আমি কাজ করেছি সরকারের জন্য, সেটি হলো যে আমাদের যে পরিসংখ্যান ব্যুরো, এই ব্যুরোতে যেই জাতীয় আয়ের পরিসংখ্যান হয় এবং কিছু কাল পর পর কিন্তু জাতীয় আয়কে আবার পুনর্নির্ধারণ করতে হয়, কারণ নতুন নতুন খাত তৈরি হচ্ছে, অর্থনীতি বদলাচ্ছে। এই প্রত্যেকটি কাজের যে টেকনিক্যাল কমিটি, সেটার আমি চেয়ার ছিলাম, এখনও সেই কাজ করছি। প্রথমত এই 3টি জায়গাতে আমি অনেক সময় দিয়েছি। দেশের ক্রান্তিকালে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ কাজ 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন। এই দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানতে চাইব। ওই সময় আমাদের যেই উপদেষ্টা মণ্ডলী ছিল তার মধ্যে একটা বিভাজন ছিল কাজের। আমাদের প্রধান উপদেষ্টা হাবিবুর রহমান সাহেব, জাস্টিস হাবিবুর রহমান সাহেব আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি মনে করেছিলেন যে আমি শুধু অর্থনীতির দিকটা সামলাই, আর কোনো কিছুর দরকার নেই এবং এখানে আর কেউ কিছু করবে না। সেই সময় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় ছিল যাতে অর্থনীতিকে পুনরুদ্ধার করা যায়। এবং তারপরে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো পরের প্রধানমন্ত্রী হলেন, তিনি কিন্তু আমাকে অনেকবার বলেছিলেন যে আপনি তো এই অর্থনীতিকে আবার ঠিক জায়গায় নিয়ে এসেছেন এবং আপনি এমনকি আপনি আরও 6 মাস আমাদের সাথে থাকুন না কেন। আমি বলেছি তা তো ঠিক হবে না, আমি তো তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মানুষ। কিন্তু তিনি আমার অনেক পরামর্শ তখন অন্তত তখনকার সময় ধারাবাহিকতা রক্ষার জন্য, হ্যাঁ একদমই, এবং সেজন্য আমি খুব কৃতজ্ঞ। স্যার, আজকে যে জীবনটি, এই জীবনটিতে এসে হিসেবের খাতাটি কেমন? কোনো খেদ আছে কিনা, কোনো অপ্রাপ্তি আছে কিনা? আমি মনে করি
ভালো সিদ্ধান্তগুলি নিয়েছি সবসময়। আমার ছেলেমেয়েরা এখন বাইরে সুপ্রতিষ্ঠিত। আমি এবং আমার স্ত্রী দুজনেই আমরা আন্তর্জাতিকভাবে কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠানের সাথে জড়িত বলে আমাদের মাঝে মাঝেই যেতে হয়, কিন্তু সেটা একটা উপলক্ষ মাত্র। সেটা করে সেই উপলক্ষে গিয়ে আমরা ছেলে মেয়েদের সাথে সময় কাটাই। স্যার, আপনি স্ত্রীর কথা বলছিলেন, পারিবারিক মানুষ হিসেবে অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে আপনাকে নিয়ে কি বলেছেন, আমরা সেটি নিয়ে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, সেটি দর্শকদের দেখিয়ে আসবো। ওয়াহিদুদ্দিন মাহমুদের সাথে আমার প্রথম পরিচয় হয় 1975 সনে, এবং ওই বছরই আমাদের বিয়ে হয় জুলাই মাসে। তার আগে আমার ওনার সাথে সেরকম পরিচয় ছিল না, এবং সম্পূর্ণ পারিবারিকভাবে আমাদের বিয়েটা ঠিক হয়। আমার আব্বা ঢাকা ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টে তো বহু কাল ধরে ছিলেন, এবং সেই হিসেবে ওনার ছাত্র, প্রিয় ছাত্র। আমরা যেহেতু একই ধরনের বিষয় নিয়েও কাজ করেছি, আমাদের কিন্তু একজন আরেকজনকে অনেক সাহায্য করতে পেরেছি, এবং বিশেষ করে উনি আমাকে অনেক ইকোনমিক্সের যে তত্ত্বগুলো আছে সেগুলো কিন্তু অনেক ব্যবহার করা যায় অন্য সোশ্যাল সায়েন্সের গবেষণাতে, এবং সেই দিক থেকে আমি মনে করি যে খুবই উপকৃত হয়েছি। আর ব্যক্তিগতভাবে বলতে গেলে কি বলবো, সেটা তো অনেকের সঙ্গে ওনার খুব ভালো পরিচয় আছে, এবং কিন্তু একদম পারিবারিকভাবে উনি বাবা হিসেবে ছেলে মেয়েদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ, এবং এটা অনেকে হয়তো বুঝতে পারে না যে কতটা ঘনিষ্ঠ। এবং এমন কোনো বিষয় নাই যেটা নিয়ে ছেলে মেয়েদের সঙ্গে উনি কথা বলেন না, এভরিথিং আন্ডার দ্য সান আর কি। এবং তাদের প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আমাদের দুজনেরই একটা বড় ভূমিকা থাকে। এবং ওনার আরেকটি গুণ হলো যে উনি সবসময় ভীষণ খুশি মনে থাকেন, হ্যাঁ, চেয়ারফুল মাইন্ড নিয়ে থাকেন। কারণ এইটা আসলে আমাদের দেশে যারা থাকতে হলে ওটা খুবই প্রয়োজনীয়, এবং আশা করি যে এই মানসিকতা, এই খুশি, হ্যাপিনেস, এই খুশি মনে থাকাটা, এই প্রফুল্ল মনে থাকাটা, হাসি ঠাট্টার মধ্যে থাকাটা যেন সম্ভব হয়, যতদিন না পর্যন্ত মানে আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন ততদিন যেন এইভাবে আমরা মানে পার করতে পারি আর কি। আপনার বর্ণাঢ্য কর্মময় জীবন, এই জীবন গড়বার পেছনে নিশ্চয়ই অনেক মানুষের অবদান আছে, যাদের অবদানের কথা বলতে চান। সবচেয়ে বড় তো হলো আমার আব্বা আম্মা। আমার বলেছিলাম না, আমার আম্মার বেগম পত্রিকা থেকে আমার পাঠ্যপুস্তকের বাইরের প্রথম পাঠ। আমার আব্বা সামান্য চাকরি করতেন, সাব রেজিস্ট্রার, তারপর সার্কেল অফিসার হয়েছিলেন, কিন্তু সারা জীবন তিনি বইপত্র নিয়েই থাকতেন এবং প্রচণ্ডভাবে আমাকে উৎসাহিত করতেন। তাদের অবদান তো অনস্বীকার্য। আমার শিক্ষকদের অবদান আমি প্রচণ্ডভাবে স্মরণ করি। আজকে আপনি দেশের একজন গুণীজন হিসেবে আমাদের তরুণ প্রজন্মকে কি পরামর্শ দেবেন? যেই পেশাতেই থাকুক, দেশের রাজনীতি, সমাজ, এগুলো সম্বন্ধে সচেতন থাকতে হবে। রাজনীতিবিদ হতে হবে না, সামাজিক কর্মী হওয়ার প্রয়োজন নাই, কিন্তু যেই চারিপাশের সমাজ, অর্থনীতি, দেশ সম্বন্ধে সচেতন হবে, দেশকে ভালোবাসতে হবে এবং দেশের ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা রাখতে হবে। এটি যে কোনো দেশ যদি উন্নতি করতে হয় তাহলে দেশের নাগরিকদের ওই দেশের ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা রাখতে হবে যে আমরা একসময় বড় হতে পারবো। এই আস্থাহীনতা থাকলেই দেশের থেকে পুঁজি পাচার হবে, দেশ থেকে মেধা পাচার হবে। নতুন প্রযুক্তিতে একটা সমতা আছে, যে কোনো জায়গায় বসে যে কেউ একই জ্ঞান আহরণ করতে পারে। স্যার, সবার উপরে আমাদের এই সুন্দর বাংলাদেশ, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। আজকে আমরা স্বাধীনতার 46 বছর পার করছি। আজকে সাদা চোখে যদি দেখি, দেশের উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিশ্ব মোড়লরাও আমাদেরকে আলাদা করে গুনবার একটি পরিবেশ তৈরি হয়েছে। হয়তো অনেক ক্ষেত্রে ব্যর্থতাও আছে, কিন্তু তারপরেও আজকে দেশের উন্নয়ন অগ্রগতি নিয়ে আপনি একজন গুণী অর্থনীতিবিদ হিসেবে আপনি দেশ নিয়ে আমাদেরকে কি স্বপ্নের কথা বলতে চান? বাংলাদেশের স্বাধীনতার পিছনে তো অর্থনৈতিক স্বপ্নই সবচেয়ে বড় কাজ করেছে। বঙ্গবন্ধুর 6 দফা আমাদের অর্থনৈতিক বিকাশ এবং শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য দূরীকরণ, সেটাই তো আমাদের আসল অর্থনৈতিক লক্ষ্য ছিল। সেভাবেই তো আমাদের পুরো যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পেছনে কাজ করেছে।
এবং সেখান থেকে চিন্তা করলে বাংলাদেশের অর্থনীতির স্বপ্ন, বঙ্গবন্ধুর স্বপ্ন পুরো পূরণ হয়েছে তা তো বলতে পারবো না, কিন্তু আবার অন্য দিক থেকে যখন তাকাই, যখন বাংলাদেশের যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি দেখে বাংলাদেশের তখনকার দিনের দারিদ্র্য এবং তখনকার দিনের খাদ্যাভাব এগুলোর দিকে তাকিয়ে যখন আন্তর্জাতিক পর্যায়ে বলা হতো যে এটা একটা তলাবিহীন ঝুড়ি, এটা হলো একটা টেস্ট কেস, যে বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে তাহলে পৃথিবীর যে কোনো দেশই পারবে, এই জায়গা থেকে আমরা যে এত দূর এসেছি এত প্রতিবন্ধকতা সত্ত্বেও, এবং সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো যে আমরা পৃথিবীকে বিস্মিত করেছি, আমরা বিস্ময় তৈরি করেছি, এবং উন্নয়নের নতুন কিছু প্যারাডাইম বলে যে এত কম জমিতে এত কম সম্পদ দিয়েও মানুষের যে কর্মশক্তিকে উজ্জীবিত করে অনেক কিছু অর্জন করা যায়। বাংলাদেশের সেখানে অন্য দেশের জন্য বাংলাদেশ অনেক শিক্ষণীয় বিষয় রেখে গেছে, এটাকেই আমি বলেছি বাংলাদেশের উন্নয়ন বিষয়। স্যার, এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে। বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো। তবে আমরা বিদায় নেব আপনার পছন্দের অসংখ্য গানের মধ্য থেকে একটি গান শুনতে শুনতে। আমরা কোন গানটি শুনতে পারি?